দেখো তাহলে আজকে আমাদের মেন বিষয় হচ্ছে প্লেট টেকটনিক। আমি তোমাদের একটা দেখো ডিটেলস যেগুলো মেইনলি অনার্সের জন্য যেগুলো রেডি করি সেই ধরনের একটা মেটেরিয়ালস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই অল্প টাইমে ধরো এই 3 মাস টাইমে এত ডিটেলসে পড়া তোমার পক্ষে পসিবল না। হ্যাঁ, আমি এইগুলো জাস্ট ছবিগুলোর জন্য ইউজ করব। আর তার সাথে স্যার হ্যাঁ, স্যার বলছি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা অন্যরা কি দেখতে পাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার। হ্যাঁ, কাইন্ডলি তুমি যে দেখতে পাচ্ছ না একবার বেরিয়ে গিয়ে আবার একটু জয়েন করো। হ্যাঁ, হয়তো ঠিক আছে, ঠিক আছে। সমস্যার জন্য হচ্ছে। হ্যাঁ, বা তোমাদের জন্য আমি রেকর্ডও রাখছি। হ্যাঁ, রেকর্ডও রাখছি দেখো। ঠিক আছে স্যার, দেখছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একদম ঠান্ডা মাথায় আমি ডেসক্রিপটিভ পার্টটাও বলবো, তার সাথে তোমাদের জন্য আমি একদম পুরো শর্টকাট একটা রেডি করে রেখেছি সেটাও বলবো। হ্যাঁ, তাহলে প্লেট টেকটনিক শুরু করছি। তার আগে দেখো আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করছি তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় কী ধরনের কোশ্চেন আসে। লাস্ট যে এসএসসিটা হয়েছিল এসএলএসটি 2016, একটা কোশ্চেন ছিল দেখো, কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচে প্রবেশ করছে। হ্যাঁ, এই যে কোশ্চেনটা, এবার ধরো আমরা যখন অ্যান্সার করব তখন তোমরা কি করবে, এটা যে কোনো জায়গা থেকে অ্যান্সার কি দেখবে, অ্যান্সার কি দেখে তুমি কোনো একটা অ্যান্সার পিক করলে, এবার তুমি এইটাকে যাই মুখস্থ করে রেখে দাও। আমাদের সব থেকে বড় ফল্ট কি জানো, সেটা হচ্ছে এই কোশ্চেনটা সেকেন্ড বার কিন্তু আর পড়বে না, পড়ার চান্সেস খুবই কম। এবার তোমাকে এইটা না দিয়ে অন্য দেবে। তাহলে আমাদের পড়ার প্যাটার্নটা একটু আলাদা হওয়া চাই। হ্যাঁ, আমি আবারও বলছি, কোশ্চেনটা দিকে দেখো, কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিমে নিচের দিকে প্রবেশ করছে। তা আমাদের একটা ব্যাড হ্যাবিট কী বলো তো, অ্যান্সার কি দেখবো না জাগা পাত। হ্যাঁ, তুমি এটা মুখস্থ করে চলে গেলে, কিন্তু মাথায় রেখো এখান থেকে যে কোনো পাত দিতে পারে। আমি এইটা দিয়ে আগে শুরু করি তোমার সুবিধার জন্য। হ্যাঁ, আমি একটা ছবি নিয়েছি, ছবিটার দিকে খুব ভালো করে তাকাও। এই যে এই ছবিটার দিকে তাকাও, পৃথিবীর যে মেজর মেজর পাতগুলো আছে এখানে দেওয়া আছে। তাহলে আমাকে প্রথম মেজর পাতগুলো জানতে হবে। এই যে পার্টটা দেখো, সেটা হচ্ছে নর্থ আমেরিকান। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট। তারপর দেখো তোমার দা সাউন্ড খুব আস্তে হচ্ছে। সাউন্ড আসতে হচ্ছে। হ্যাঁ, আমি তো শুনতেই পাচ্ছি না। আচ্ছা, অন্যদের সমস্যা হচ্ছে না তো আশা করি। স্যার না, না, ঠিক সাউন্ড তো আছে সাউন্ড এখন। ঠিকঠাকই ঠিকই আছে। আসছে। ও, না না, তাহলে আমাদের তো ঠিকই আছে যার আমাদের। সমস্যা হচ্ছে একটু হয়তো নেটওয়ার্কের সমস্যা। আমি হেডফোন পুরোটা দিয়ে শুনলে শুনতে পাবে একটু মানে দাদা একটু আসতেই বলে। একটু হেডফোন নিও। হ্যাঁ, বা আমি পুরোটা রেকর্ডেড রাখছি, তোমাদের আশা করি অসুবিধা হবে না। হ্যাঁ, আমি পুরোটা রেকর্ডেড রাখছি দেখো। এইবার দেখো, মানে প্রথমে যখন ছিলাম তখন ঠিক ছিল সাউন্ড, এই রিজয়েন করেছি এখন পুরো আস্তে হয়ে গেছে। হ্যাঁ সমস্যা হচ্ছে তোমার নেটওয়ার্কের সমস্যার জন্য হয়। হ্যাঁ, একটু দেখে নাও বা একটু লেফট হয়ে গিয়ে আবার জয়েন হয়ে যাও, অসুবিধা হবে না। দেখো, তাহলে আমি যেখানে ছিলাম দেখো, এই এই মেন মেন যে পাতগুলো সেইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর মেন পাতটা মনে রাখার একদম ইজিয়েস্ট উপায়, আমরা ওয়ার্ল্ডের ম্যাপ জানি। এই যে নর্থ আমেরিকার যে পার্টটা নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান যে পার্টটা সাউথ আমেরিকান প্লেট। হ্যাঁ, এই যে আন্টার্কটিকার পার্টটা আন্টার্কটিকা প্লেট, আফ্রিকান প্লেট। এবার মেন পার্টগুলো তোমার পক্ষে মনে রাখাটা ইজি। এইবার যে আমি যে কোশ্চেনটা দিলাম খুব ভালো করে দেখো, এই পার্টটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্ট, এই পার্টটা কি ইস্টার্ন পার্ট। তাহলে সাউথ আমেরিকার সাথে দেখো নাজাকা প্লেটটা তোমার কানেক্টেড। তাহলে আমার কোশ্চেনটা ছিল কোন পাতটি দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে প্রবেশ করছে। এই যে নর্থ, আমি একটু জুম করি তোমার সুবিধা হবে। হ্যাঁ, এখানে একটা ছবি দেওয়া আছে দেখো, দক্ষিণ আমেরিকান প্লেট, এর ওয়েস্টার্ন সাইড এইটা। হ্যাঁ, ওয়েস্টার্ন সাইড এইটা। তাহলে ওয়েস্টার্ন সাইডে কোন প্লেটটা প্রবেশ করছে, তুমি যদি এমসিকিউ আকারে মুখস্থ করো তোমার কিন্তু জীবনে এটা হবে না। আমার দেখো নাজাকা প্লেটের এই যে অ্যারোগুলো কোন দিকে যাচ্ছে, তা নাজাকা প্লেটের মুভমেন্টটা কোন দিকে, সেটা হচ্ছে পশ্চিম দিকে। তাহলে এর পশ্চিমে কে প্রবেশ করছে, নাজাকা প্লেট। সেমভাবে পরের বার তোমাকে পরীক্ষা দিল এই যে জুয়ান্দা ফুকো পাত, এই পাতটা কার সাথে কানেক্টেড দেখো, নর্থ আমেরিকা। হ্যাঁ, তোমাকে এইভাবে জিনিসগুলো মুখস্থ হতে হবে। কোকো পাত, এটাও দেখো নর্থ আমেরিকা। এই যে ক্যারিবিয়ান পাত, তাহলে কোন পাতটা কার সাথে কানেক্টেড। তাহলে তোমার প্রথম কাজ প্রধান প্লেট বাউন্ডারিগুলো তোমাকে জানা, এগুলো আমরা সবাই জানি। এইবার এই ছবিটাকে তুমি এঁকে নেবে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। এবার কোন পাতটা কোন দিকে সরছে, বা ধরো কোশ্চেন দিতেই পারে তোমার, দিয়ে দিল ধরো তোমার ইন্ডিয়ান প্লেট। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেটের ওয়েস্টার্ন সাইডে কে আছে, বা ধরো নর্দার্ন সাইডে কে আছে, এরকমভাবে কোশ্চেন তোমাকে দিয়ে দিল। তাহলে এই পার্টটা যদি তুমি মাথায় রাখো, তাহলে এখান থেকে তোমার যে কোশ্চেন আসুক না কেন তুমি পারবে। তো নেক্সট বার তোমাকে হয়তো বা নাজাকাপাত দেবে না। তাহলে আমার অ্যান্সারটা কি আছে দেখো, নাজাকাপাত। এই যে দক্ষিণ আমেরিকা, এর পশ্চিম প্রান্তে কি আছে, নাজাকাপাত। তাহলে ম্যাপগুলোর গুরুত্ব বুঝতে পারছো। আমি এখানে প্রধান প্রধান পাতটা খুব ডিটেলসে দেওয়া আছে, ইভেন অ্যারোগুলো দেখো দেওয়া আছে, কোন পাতটা কোন দিকে মুভ করছে বা কোন পাতটা কোন দিকে আসছে। তাহলে এই ধরনের পার্টগুলোকে তোমাদের একটু পড়তে হবে। হ্যাঁ,
এবার আমরা চলে আসি প্লেট টেকটনিকে। এখানে ডিটেলস জিনিসগুলো দেওয়া আছে, ডিটেলস তোমাদের লাগবে না, যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না থাকে সে পড়বে। হ্যাঁ, প্রথম দেখো যেটা পড়তে যাচ্ছি, পাত কি, পাত কি বা প্লেট কি। এখানে বলা আছে দেখো, পাতকে একটা তুমি খণ্ড বলতে পারো। হ্যাঁ, যেমন ধরো একদম ইজিয়েস্ট ভাষায়, তুমি কোনো একটা টাইলসের রুমে বসে আছো, হ্যাঁ, পুরো রুমটা টাইলস করা, তাহলে ওই রুমটা দেবে অনেকগুলো খণ্ডে পার্ট হয় না, যে টাইলসগুলো তোমার দেখবে 1 স্কোয়ার সেমি বা সরি 1 স্কোয়ার ইঞ্চ বা এরকম ভাগগুলো হয়, তাহলে এই ভাগগুলোকে কি বলবো আমরা, সেটা হচ্ছে পাত। আর পুরো ঘরটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের সারফেস। তাহলে এই পাতগুলো বলেছে দেখো তোমার, এই যে এক কথায়, যা রিজ অফ লিথোস্ফিয়ার, এটাকে স্ল্যাব বলতে পারো বা রিজ বলতে পারো, বা সলিড একটা ক্রাস্টাল লেয়ার বলতে পারো। হ্যাঁ, যেটাকে কি বলছি আমরা, টেকটোনিক্যালি পাত বলছি। তার মানে ভূত্বকের কঠিন যে দৃঢ় কতগুলো খণ্ড, এইটা কার উপর ভাসমান, অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় আছে। তাহলে এইটাকে কি বলবো আমরা, সেটা হচ্ছে পাত। তাহলে আগের দিন আমরা যেটা পড়েছিলাম, এই সংজ্ঞা থেকে একটা কোশ্চেন আসে, জানো, আমি সংজ্ঞা থেকে আরেকটা কোশ্চেনে তোমাদের যাচ্ছি। এই যে এই কোশ্চেনটা, আচ্ছা একটু ঠান্ডা মাথায় কোশ্চেনটাকে দেখো, আগের দিন যেটা পড়লাম সেখান থেকে, এই যে কোন বিযুক্তি তল বরাবর পাতগুলো গতিশীল থাকে। হ্যাঁ, তাহলে আমরা যে প্লেটগুলো পড়েছি, এই প্লেটগুলো কোন বিযুক্তি তল বরাবর তোমার গতিশীল থাকে। হ্যাঁ, আচ্ছা এটা দেখে নেওয়ার পর কেউ যদি অ্যান্সার করতে পারো বলো তো। এটা কিন্তু আগের দিনের কোশ্চেন, হ্যাঁ, আগের দিন পড়লাম আমরা। মোহ। হ্যাঁ একদম এক্স্যাক্টলি, যাক, মোহ বিযুক্তি আমরা যখন আগের দিন পড়ছিলাম, আমি কিন্তু এটাকে অনেকবার ফোকাস করেছিলাম তোমাদেরকে। হ্যাঁ, এই যে ধরো শিয়াল সীমার মধ্যে কনরাডো আছে, এখানে হবে না। গুটেনবার্গ কোথায়, একদম নিচে হবে না। তাহলে মোহ বিযুক্তি কোথায়, দেখো একদম পুরো তোমার মিডিলটাই। হ্যাঁ, যেখানে অ্যাস্থনোস্ফিয়ার পাচ্ছ সেই জায়গাটাই। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে কানেক্টেড থাকতে হবে, মানে কোনটা থেকে কোনটা আসে। আমি এরকম কয়েকটা কোশ্চেন নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে কোন বিযুক্তি তল বরাবর পাতগুলো গতিশীল, অনেকে হয়তো হট করে ভাববে কি কী ধরনের কোশ্চেন। এই কোশ্চেনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কেন এই মোহর সাথে দেখবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুরুমণ্ডল। আর গুরুমণ্ডলে যেটা পাচ্ছি আমরা কি, অ্যাস্থনোস্ফিয়ার। আর এখানেই পড়লে এই যে অ্যাস্থনোস্ফিয়ারের উপর পাতগুলো কি থাকে, ভাসমান থাকছে। হ্যাঁ, এইবার এখান থেকে এত ডিটেলস তোমার পড়া সম্ভব না, যার জন্য আমি তোমাকে একদম শর্টকাট একটা হ্যান্ড নোট করে দিয়েছি। হ্যাঁ, এই যে পাত শব্দটা প্রথমকে ব্যবহার করেন জেটি উইলসন, সালটা কত, 1965। তাহলে মাথায় রেখো, দিতে পারে পাত শব্দটা কে ব্যবহার করেন। হ্যাঁ, কে ব্যবহার করেন, আর প্রবক্তা কিন্তু আলাদা। পাত সংস্থানের জনক হচ্ছে পিচো, মাথায় রেখো। হ্যাঁ, তাহলে জনক হচ্ছে পিচো, আর প্রথমকে ব্যবহার করেন সেটা হচ্ছে উইলসন। হ্যাঁ, সালগুলো লাগে না, তবে একবার দেখে রেখো। সেকেন্ড দেখো, আর পাতের সঞ্চালন, কথাগুলো গুরুত্বপূর্ণ, তাড়াহুড়ো করে পড়বে না। পাতের সঞ্চালনের ব্যাখ্যাকে দেয় এই পার্কার আর ম্যাকেনজি দুজন। হ্যাঁ, সেটা হচ্ছে 1967, অনেক পরে মর্গান দিয়েছিল। যখন কোশ্চেন সলভ করবে এই কোশ্চেনটা পাবে, পাতের সঞ্চালন সম্পর্কে ব্যাখ্যাকে দেয়, যেখানে কিন্তু অপশানে এই উইলসন পিচও থাকবে, কিন্তু মাথায় রেখো সেটাকে পার্কার আর ম্যাকেনজি, 1967। মর্গান দিয়েছিল সেটা পরে, 1968। হ্যাঁ, তাহলে তিনটে কোশ্চেন আমরা জানলাম এখান থেকে। শব্দটা ব্যবহার করেন পাত, উইলসন। পাত সংস্থানের জনক কাকে বলছি আমরা, পিচো। আর পাতের সঞ্চালনের ব্যাখ্যা দিচ্ছে কি, মানে পাত যে মুভমেন্ট করে, পাতগুলো যে তোমার মানে স্থির না, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করছে, সেটাকে বলেছিল, সেটা হচ্ছে পার্কার ম্যাকেনজি, 1967। দেখো এইবার আমরা চলে আসব পৃথিবীর পাতগুলোর শ্রেণীবিভাগ। এই পাতগুলোকে দেখো আমরা তিনটে টাইপসে ভাগ করি। হ্যাঁ, একটা হচ্ছে প্রধান পাত, যার সংখ্যা 7টা, মাঝারি পাত 8টা, আর ক্ষুদ্র পাত কতগুলো, 20টা। তোমাকে এখান থেকে কোনোদিন কোশ্চেন হয়নি, বাট কোশ্চেন হতে পারে। হ্যাঁ, কোশ্চেন হতে পারে, ধরো একটা এক্সাম্পল দিল বার্মা পাত, এটা কোন ধরনের পাত, যদিও বেসিক, তুমি ছোট পাতটা মুখস্থ করবে না, সব থেকে ইজিয়েস্ট। প্রধান পাতগুলো দেখো ম্যাক্সিমাম আমাদের বড় বড় কন্টিনেন্ট, এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত, ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলীয়, আফ্রিকান পাত, হ্যাঁ, উত্তর আমেরিকান পাত, বা দক্ষিণ আমেরিকা, তার সঙ্গে আন্টার্কটিকা। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কিছু কিছু বইতে দেখবে প্রধান পাত 6টা লেখা আছে। হ্যাঁ, সেটাও ভুল না। কেন 6টা লেখা আছে, এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাকে একসাথে করা আছে। হ্যাঁ, তো তুমি যদি নর্থ আর সাউথকে একসাথে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের টোটাল পাত কটা, 6টা। কিন্তু যদি নর্থ আর সাউথকে আলাদা করো 7টা। হ্যাঁ, তবে 7টাই সব থেকে ম্যাক্সিমাম বইতে পাবে, এটাই পড়বে। মাঝারি পাত কতগুলো, 8টা, অ্যাজ লাইক আমাদের ইন্ডিয়ান প্লেট, আরবীয় প্লেট, এই যে নাজাকা প্লেট যার কথা বারবার পড়লাম। হ্যাঁ, ওই ছবিতে আমি কোকো প্লেট দেখালাম। তারপর দেখো ফিলিপাইন্স, বা এই ধরনের এই 8টা পাতকে খুব ভালো করে পড়ো। হ্যাঁ, এই জুয়ান্দা ফুকো, এই ধরনের পাতগুলো। আর তুমি ছোট পাতটা পড়ছো না, কটা, 20টা।
এখানে 14টা লেখা আছে, আমি পরে তোমাদেরকে 20টাই দিয়ে দিয়েছি, হ্যাঁ? তাহলে 20টা দেখবে। তাহলে এখান থেকে আমি যদি এইটাকে পড়ি, আমি গুলিয়ে ফেলবো। ধর হট করে তোমাকে দিল শ্রীলঙ্কান পাত কোন ধরনের পাত, তাহলে আমার তো এইটা প্রধান পাত মনে থাকছে, মাঝারি পাত মনে থাকছে, তাহলে এই দুটোর বাইরে যেটা পাচ্ছি সেটা কি, ক্ষুদ্র পাত। হ্যাঁ, এইভাবে মনে রাখাটা একদম ইজি। তাহলে এখান থেকে এই স্লাইড থেকে অনেকগুলো ভালো ভালো তথ্য আছে, এগুলো তুমি নিচ্ছ। হ্যাঁ, দেন দেখো আমাদের যে প্লেটগুলো মুভমেন্ট হয়, হ্যাঁ, পাত মুভমেন্টের কারণ। আর তোমরা যেহেতু এমসিকিউ পরীক্ষা দেবে, ওই জন্য তোমাকে ডিটেলস মানে পড়ার দরকার নেই, কিন্তু জানার দরকার আছে। হ্যাঁ, আর টাইম খুব অল্প, বারবারই বলছি, টাইমটা যেহেতু অল্প তোমাকে ওই বেছে বেছে পড়তে হবে, নাহলে কিন্তু হবে না। প্রথম কারণটা দেখো পরিচলন স্রোত, যাকে আমরা কনভেকশনাল কারেন্ট থিওরি বলি। হ্যাঁ, এই যে এটা খুব ভালো একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে। কনভেকশন কারেন্ট থিওরি, এটা প্রবর্তককে আর্থার হোমস। হ্যাঁ, আমরা এটা সায়েন্সে পড়ে এসেছি। সালটা কত, 1929। এই সালগুলো মনে রাখার দরকার নেই। হ্যাঁ, এবার যাদের যাদের দেখবে সাল মুখস্থ হয় তারা মুখস্থ করতে পারো, অনেকে সাল নিয়ে প্যানিক হয়, যেমন আমার নিজেরই সাল মনে রাখাটা খুব চাপ হয়ে যায়। তা যেগুলো তোমার লাগবে এক্স্যাক্টলি আমি তোমাকে সেগুলো হাইলাইট করবো, আর যেগুলো লাগবে না সেগুলো আমি বলেই দেবো। তাহলে পরিচলন স্রোত কার, সেটা হচ্ছে তোমার আর্থার হোমস। হ্যাঁ, যেটাকে আমরা কনভেকশনাল কারেন্ট থিওরি বলছি, হ্যাঁ, বা বাংলায় পরিচলন স্রোত। আচ্ছা, এই জিনিসটা কি আমি একটু বোঝাই, জিনিসটা কি বোঝায়, আর তার সাথে মাথায় রেখো এই পরিচলন স্রোতের জন্যই আমরা কিন্তু পাতের মুভমেন্টগুলো পাই। হ্যাঁ, সেটা অভিসারী হোক, প্রতিসারী হোক, বা নিরপেক্ষ হোক, এইগুলো ধরো এই যে আমি দুটো পাত দিয়ে বোঝাচ্ছি আগে। এই পৃথিবীর অভ্যন্তরে এই জায়গায় ধরো তোমার হটস্পট আছে। হ্যাঁ, এখান থেকে যখন ম্যাগমাগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ, বেরিয়ে আসার সময় পাতগুলো কিন্তু জয়েন্ট থাকে কাছাকাছি। এরা প্রথম কি করে, পাতের এখানে ধাক্কা দেয়। এবার যখন ধাক্কা দিচ্ছে, তাহলে এটা তো এতটা মানে দূরত্ব না, আমি একটু ক্লোজ করে দিই, একদম পুরো গায়ে গায়ে থাকছে। তখন দেখো যেখান থেকে ছিদ্র পাচ্ছে বা ফাটল পাচ্ছে সেখান থেকে বেরোচ্ছে কিছুটা, আর যখন ফাটলগুলো পাচ্ছে না তখন দেখবে এই পদার্থগুলো ঠিক প্লেটের নিচে কি করে মুভ করে এইভাবে। এটা ধরো এইদিকে মুভ করলো, এটা কোন দিকে, এইদিকে। আর আমি আগেই বলেছি পাতগুলো অ্যাস্থোনোস্ফিয়ারের উপর ভাসমান। অ্যাস্থোনোস্ফিয়ার একটা সান্দ্র অবস্থা। তখন এই পাতগুলোর দিকে তাকাও, এই পাতটা ঠিক এই দিকে পুশ করে, মানে এই দিকে সরে যাবে। হ্যাঁ, আর এই পাতটা কোন দিকে সরবে, এই দিকে সরবে। তাহলে আমরা এই জায়গায় যে প্লেট বাউন্ডারিটা পেলাম তার নাম কি, দুটো পাত দুই দিকে সরছে, প্রতিসারী। হ্যাঁ, তাহলে এই জন্য কার সৃষ্টি হলো, প্রতিসারী। এবার একটা কোশ্চেন আসতেই পারে, তাহলে অভিসারী কিভাবে সৃষ্টি হয়। আর একটা আমি এক্সাম্পল এখানে নিচ্ছি। হ্যাঁ, ধরো এখানে একটা প্লেট, আবার এখানে সেম ঘটনা। হ্যাঁ, এখানে একটা প্লেট, এখান দিয়েও যখন সেম ভাবে বেরিয়ে আসছে, তাহলে এই প্লেটটা কোন দিকে, এইদিকে সরবে, এই প্লেটটা কোন দিকে, এইদিকে। হ্যাঁ, তাহলে এইটা এইদিকে যাচ্ছে, এটা কোন দিকে, এইদিকে। তাহলে এই সাপেক্ষে এটাকে আমরা ডাইভারজেন্ট বলবো বা প্রতিসারী, দুই দিকে সরছে। হ্যাঁ, কিন্তু জাস্ট এই জায়গাটায় তাকাও তো, এই প্লেট মুখোমুখি আসছে না, তাহলে এটাকে কি বলবো আমরা, কনভার্জেন্ট। তাহলে এইভাবে দেখো পৃথিবীতে যে প্লেটগুলো আছে সেটা একটার থেকে অন্যটা কি হচ্ছে, মুভ করছে, সেটা কাছে হোক বা দূরে হোক, হ্যাঁ, বা পাশাপাশি হোক। তাহলে এইগুলোকেই আমার পরপর দেখো তোমার ই করে লেখা আছে, সেটা কি পরিচলন স্রোত, এটাকে খুব হাইলাইট করে পড়ো। হ্যাঁ, আর অন্যগুলোর ক্ষেত্রে এই যে ম্যাগমার উদগীরণ একই কনসেপ্ট। হ্যাঁ, তার সঙ্গে দেখো যে অভিকর্ষর টান, এটা আমি একটু বলি তোমাদের। অভিকর্ষ টানের ক্ষেত্রে ধরো এটা কনভার্জেন্ট, তাহলে একটা প্লেট অন্য প্লেটের তলায় প্রবেশ করছে, যখন একটা প্লেট অন্য প্লেটের তলায় প্রবেশ করছে মাথায় রেখো, তখন এই যে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স এটাও কি করে, কাজ করে, যার জন্য এই প্লেটগুলো কোথায়, নিচের দিকে নামবে। আর নিচের দিকে নামার জন্য এই প্লেটগুলো কিন্তু ক্ষয়ে যাবে, এই মাথাটা কি ক্ষয়ে যাবে। এবার তখন আমাদের একটা কোশ্চেন আসে, তাহলে এই প্লেটটা যদি ক্ষয়ে যায় তাহলে এই পোর্শনটা তো ফাঁকা হচ্ছে, একদম না। এখান থেকে যেগুলো বেরোচ্ছে মাথায় রেখো, সেগুলো আবার এখানে গিয়ে কি হয়, নতুনভাবে সঞ্চিত হয়। আমরা ডাইভারজেন্টে দেখবে ওই যে মিড আটলান্টিক শৈলশিরা যেটা পড়েছি, তাহলে এই প্লেটের এই দিকটা ক্ষয়ে যাচ্ছে, কিন্তু এই দিকে কি আবার নতুন করে তৈরি হচ্ছে, যার জন্য একটা ভারসাম্য অবস্থা আছে। তার সঙ্গে দেখো এই যে এইগুলো যেগুলো লাগবে না সেগুলো আমি হাইলাইট করছি না, যেগুলো লাগবে হাইলাইট করছি। পরিচলন স্রোতটা তোমাকে তো আর ডিসক্রিপটিভ লিখতে দেবে না। হ্যাঁ, হয়তো বলতে পারে পাত মুভমেন্টের জন্য দায়ী কে, তাহলে পরিচলন স্রোত, এই যে ম্যাগমার উদগীরণ, হ্যাঁ, তার দেখো অভিকর্ষ টান, এই যে পাঁচের নিমজ্জন টান, হ্যাঁ, এইগুলোই, আর এগুলো দুটো লাগবে না। আর এখান থেকে অভিকর্ষ যে তোমার পরিচলন স্রোত যেটা কনসেপ্টটা মাথায় রেখো। হ্যাঁ, তাহলে এগুলো গেল, বারবারই বলছি, যদি বাই চান্স কোশ্চেন করে বলতে পারে পাতের মুভমেন্টের জন্য দায়ী কে। হ্যাঁ, তাহলে তোমার পরিচলন স্রোত কি পেলাম, ম্যাগমার উদগীরণ পেলাম, অভিকর্ষ টান পেলাম,
আর পাতে নিমজ্জন টান পেলাম। হ্যাঁ, আর এই দুটোকে অতটা গুরুত্বপূর্ণ না, দরকার নেই। দেন এই যে 20টা পাতের নাম যেখানে তোমার দেওয়া ছিল না, সেগুলো আমি সরি এই পাতে না, আমি আরেকটা স্লাইডে দিয়ে রেখেছি, ওটা বলে দিচ্ছি। দেখো এইবার তোমাকে যেটা পড়তে হবে, ডিফারেন্ট টাইপস অফ প্লেট বাউন্ডারি। হ্যাঁ, প্লেট বাউন্ডারিগুলোর নাম দেখো। ফার্স্ট হচ্ছে অভিসারী, যাকে আমরা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বলবো। হ্যাঁ, বা এইটাকেই, যেটা অভিসারী মানে মাথায় রেখো দুটো মুখোমুখি সংঘর্ষ হয়। ছবির দিকে দেখাও, একটা প্লেটের সাথে অন্যটা কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। আর সংঘর্ষ হলে এই জায়গাটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়। হ্যাঁ, আর ক্ষতি হয় বলেই এটাকে ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ বলা হয়, মাথায় রেখো। হ্যাঁ, এর আরেকটা নাম কি, ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ। আমি এখানে তোমাদের শর্ট করে লিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এই যে বিভিন্ন দেখো পাঁচ সীমানায় ভূমিরূপ বলে দিয়েছি। প্রথম দেখো তোমার কি বলেছি, প্রতিসারী, প্রতিসারীটা পরে আসছে, আগে অভিসারী যেহেতু বললাম। এই যে অভিসারী, যার ইংলিশ কি কনভার্জেন্ট বা ধ্বংসাত্মক। হ্যাঁ, আমি প্যারালালি দুটো নোটই দিয়েছি তোমাদেরকে, একটা ডেসক্রিপটিভ, একটা পরীক্ষার জন্য। এখানে দেখো একদম অল্প অল্প করে যেগুলো লাগে সেগুলো তোলা আছে, আর এটার ক্ষেত্রে জানার জন্য। হ্যাঁ, আমি দু রকমই দিয়েছি তোমাদের, তো সুবিধা হয়। তাহলে এই জায়গাটায় প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে অভিসারী। এগুলো তোমরা জানো যেগুলো, সেগুলো নিয়ে আমি মানে টাইম ওয়েস্ট করছি না। অভিসারী মানে যারা ভুলে যাও, এখন অনেকের একটা ব্যাড হ্যাবিট যে ভুলে যাওয়া। এই অভি মানে বন্ধু, তাহলে বন্ধু মানে কি কাছাকাছি থাকবে। যখন দুটো প্লেট কাছাকাছি আসছে তখন সেটাকে কি বলবো আমরা, অভিসারী। আর প্রতি, যেটা প্রতিপক্ষ বলি না, শত্রু, তাহলে শত্রু মানে কি দূরে। একটা প্লেট থেকে অন্য প্লেট দূরে সরে যাচ্ছে তখন সেটাকে কি বলছি আমরা, ডাইভার্জেন্ট। হ্যাঁ, কিন্তু এগুলো তো পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আমি তোমাদেরকে একে একে এবার বলছি। দেখো তাহলে অভিসারীর নামগুলো মাথায় রেখো, অভিসারী, কনভার্জেন্ট বা ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক। হ্যাঁ, আর যেটা প্রতিসারী ডাইভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট যদি দুই দিকে সরে, একটা ছবি দেখাই তোমাকে সুবিধা হবে। সরি, না স্লাইডে ছবিটা নেই, আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে দুটো প্লেট দুই দিকে সরছে, তাহলে দুই দিকে সরার জন্য দেখবে এই মিডিল থেকে ভলকানিক ইরাপশনের জন্য যে পদার্থগুলো বেরিয়ে আসে সেগুলো কি হয়, ডিপোজিটেড হয়। সব থেকে ভালো এক্সাম্পল এই যে মিড আটলান্টিক যে শৈলশিরা, যেটা আমরা এসএন9 পাই। এই দিকে দেখো ইউরেশিয়ান প্লেটটা মুভ করছে, এইদিকে আফ্রিকান প্লেটটা। হ্যাঁ, আর এইদিকে কোনটা পাবে, নর্থ আমেরিকা, এইদিকে সাউথ আমেরিকা। তাই দুটো কন্টিনেন্ট দেখো দুই দিকে সরে যাচ্ছে, যার জন্য মিডলে যেটা পাচ্ছে সেটা কোনটা, সেটা হচ্ছে তোমার একটা মানে কি বলবো, গঠনমূলক একটা বাউন্ডারি পাচ্ছে। হ্যাঁ, যেটাকে আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা বলি। হ্যাঁ, তোমরা এখান থেকে কি পড়বে আগে ভালো করে শোনো। এখানে কিন্তু তোমার পক্ষে এখন যারা বই পড়ছো বা করছো অতটাও সময় নেই এই যে বৈশিষ্ট্য পড়া বা এ পড়া, এগুলো পসিবল না। হ্যাঁ, আমার যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদের জন্য এই যে হাইলাইট করে দিয়েছি। এই যে প্রতিসারী পাচ্ছি মানা, এর উদাহরণ দেখো আমি পরপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, একদিকে উত্তর দক্ষিণ আমেরিকান পাত, আর একদিকে কি ইউরেশীয় আর আফ্রিকান পাত। এইগুলো যখন মুভ করছে তাহলে মিডলে কি পাচ্ছি আমরা, মধ্য আটলান্টিক শৈলশিরা। একটা কোশ্চেন দিতেই পারে যে একটু পরেই তোমাদেরকে আটলান্টিক ওশান পড়াবো। এই যে আটলান্টিক ওশানটা, এটা যে সৃষ্টি হয়েছে কোন ধরনের পাত সীমানায়, তাহলে আমরা কোন ধরনের পাত সীমানা পেলাম, সেটা হচ্ছে প্রতিসারী পাত সীমানা। হ্যাঁ, এবার প্রতিসারী পাত সীমানায় যে ভূমিরূপগুলো তৈরি হয় জাস্ট নামগুলো মাথায় রেখো। হ্যাঁ, মধ্য সামুদ্রিক শৈলশিরা হতে পারে, মহাসাগর হতে পারে, গ্রস্ত উপত্যকা সাগর, যেগুলো আমার এই স্লাইডে পুরো ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখান থেকে মানে কারো যদি মনে হয় আমি একটু ডিটেলসে পড়তে চাই, আমি দুটো স্লাইডই শেয়ার করবো। হ্যাঁ, সেগুলো তুমি ডিটেলসেও পড়তে পারো, এখান থেকেও পড়তে পারো, বাট আমার সাজেশান জাস্ট এই যে এই পার্টটা অল্প টাইমে যেটা পরীক্ষার জন্য লাগবে আমি পুরো তোমাকে সাজিয়ে দিয়েছি, এইটুকু করেই লাগবে, আর লাগবে না। যেগুলো লাগবে আমি পরে গিয়ে বলছি। হ্যাঁ, অভিসারীটা ভীষণ গুরুত্বপূর্ণ, অভিসারী পাত সীমানা ভীষণ গুরুত্বপূর্ণ। মুখোমুখি আসছে, এটাকে তিন ভাগে ভাগ করছি। তিন ভাগে কি কি, কন্টিনেন্ট কন্টিনেন্ট, ভালো করে শোনো। এটা যেটা হতে পারে দুটো মহাদেশ মহাদেশ হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে, একটা হচ্ছে মহাদেশ একটা মহাসাগর, আর থার্ড যেটা হতে পারে দুটোই মহাসাগর। হ্যাঁ, জানিস আমার স্কুল লাইফের বন্ধু, মা একসাথে পড়তাম আমরা। তাহলে ফার্স্ট ফার্স্ট আমি আবারও বলছি, একটা কন্টিনেন্ট দুটোই মহাদেশ। আচ্ছা তোমাদের কারো স্পিকার অন আছে? হ্যাঁ, কাইন্ডলি একটু স্পিকারটা কারো অন আছে দেখো। এই তোমাদের কারো স্পিকার অন আছে? তোর নাম কোম্পানির নাম মনে থাকে না? অশিক্ষিত নাকি তুই? এই তুই বলবি আমার এই কোম্পানি থাকলে দাও, না থাকলে দেওয়া লাগবে। তুই অশিক্ষিত? আচ্ছা কাইন্ডলি কথা বলা হয়ে গেলে স্পিকারটা অফ করে দিও। হ্যাঁ, নাহলে অসুবিধা হবে। দেখো তাহলে এখানে
আমরা তিনটে ভাগই পড়বো, হ্যাঁ, দুটো কন্টিনেন্ট, দুটো ওশান, একটা কন্টিনেন্ট, একটা ওশান। এই যে পরীক্ষার কোশ্চেনের জায়গা এটা, তোমাকে আগে ভালো করে বুঝতে হবে কোন জায়গা থেকে পরীক্ষার কোশ্চেন আসতে পারে। আমি দেখো প্রথম যেটা দিয়েছি মহাদেশ আর মহাসাগর, হ্যাঁ, প্রচুর নেটের কোশ্চেনগুলো আমি তোমাদের বলেছিলাম না, আমি নেটের কোশ্চেনগুলো ঘেটে ঘেটে তোমাদের আলাদা করে দেবো। নেটের কোশ্চেনে আমি যতবার দেখেছি এইখান থেকে কোশ্চেন প্রচুর বার এসছে, হ্যাঁ। আমি তোমাদের ওই সেটা ক্লাসে হোক বা গ্রুপে হোক আমি পাঠাবো এক একটা করে কোশ্চেন, দেখো যেমন এই ধরনের কোশ্চেনগুলো। ধরো তোমাকে যেটা দেবে এই যে রকি আন্দিজ, হ্যাঁ, তোমাকে বললো হয়তো রকি বা আন্দিজ, এটা আমরা অভিসারী সবাই জানি, কিন্তু তোমাকে কোশ্চেনটা থাকবে কোন ধরনের অভিসারী, একটা মহাদেশ একটা মহাসাগর, না দুটো মহাদেশ, না দুটো মহাসাগর, হ্যাঁ। তখন দেখো এই যে তাহলে মহাদেশ মহাসাগরে কোনটা হচ্ছে রকি আর আন্দিজ, তোমাকে এইগুলো মাথায় রাখতে হবে। কার মধ্যে? উত্তর দক্ষিণ আমেরিকা, এই পাতের নিচে দেখো প্যাসিফিক পাত যেটা চলে আসছে, তাহলে এই জায়গাটায় কি পাচ্ছি আমরা? মহাদেশ মহাসাগরীয় অভিসারী পাত সীমানা। তাহলে এই টার্মটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, কোশ্চেনে তোমাকে দেবে রকি, এই পর্বতগুলো কোন ধরনের পাত সীমানায় গঠিত, তোমাকে একবারও বলবে না যে এটা অভিসারী প্রতিসারী নিরপেক্ষ, তোমাকে অপশান দেবে মহাদেশীয় মহাদেশীয়, মহাদেশীয় মহাসাগরীয়, মহাসাগরীয় মহাসাগরীয়, হ্যাঁ। অর্থাৎ এই জায়গাও মাথায় রাখতে হবে। এই যে তাহলে এই পার্টটা খুব ভালো করে এক্সাম্পলটা মাথায় রাখো। সেকেন্ড দেখো দুটো মহাদেশ, তাহলে দুটো মহাদেশের ক্ষেত্রে কি হয়, আর তার সাথে এটা তোমরা জানো যখন মহাদেশ মহাসাগর হচ্ছে, মহাসাগর তো ডেনসিটি হাই, এর নিচে আসবে, আর মহাদেশ কি উপরে থাকছে। দুটো মহাদেশ যখন হচ্ছে এর ক্ষেত্রে যেটা হয়, যেটা ভারী মহাদেশ যেটা, বা যার ধরো তোমার ডেনসিটি হাই বা যার ভলিউমটা বেশি, হ্যাঁ, সেই অনুযায়ী সে নিচে আসবে, হালকাটা কোথায়? উপরে। এই ক্ষেত্রে কোনটা? এটা হচ্ছে সব থেকে ভালো এক্সাম্পল আমাদের হিমালয়, এর থেকে ভালো এক্সাম্পল আর হতেই পারে না। তাহলে হিমালয়ের দেখো এই যে ইউরেশিয়ান পাত আর ভারতীয় পাত, এদের সংঘর্ষে টেথিস যেটা পাচ্ছি আমরা মহীখাত, সেখান থেকে কি হয়েছে হিমালয়। হিমালয় ছাড়াও দেখো এই যে আল্পস, ইউরাল, এই পর্বতগুলো কার? এর এক্সাম্পল, হ্যাঁ, এর এক্সাম্পল। তাহলে আগেরটার ক্ষেত্রে কি পেলাম? রকি আন্দিজ, যেটা মহাদেশ আর মহাসাগর। আর মহাদেশ মহাদেশের ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? হিমালয়। আমরা ছোটোবেলা থেকে দেখবে পড়েছি যে অঙ্গরাল্যান্ড গন্ডোয়াল্যান্ড, হ্যাঁ, যদি আমরা প্লেটের হিসাবে দেখি ইউরেশিয়ান পাত আর ভারতীয় পাত। আর একটা দেখো দুটোই মহাসাগর, হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে সেম, ভারী মহাসাগরীয় পাত নিচে, হালকাটা কোথায়? উপরে। তাহলে এখানে আমি দেখো এক্সাম্পলগুলো পর 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 দিয়ে দিয়েছি। যেমন আমরা যে খাতগুলো পাই অ্যাজ লাইক কিউরিয়াল খাত, মারিয়ানা খাত, হ্যাঁ, এগুলো তো সমুদ্রের মধ্যেই, তাহলে মহাদেশ আসার কোনো ঘটনা নেই। তাহলে এটা কোন জায়গায় হবে? দুটো মহাসাগরের জন্যই হবে। এই যে আমি পর পর দেখো এগুলোকে হাইলাইট করে দিয়েছি, হ্যাঁ। এইবার এটা এখানেই শেষ না, যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য আমি একটা চার্ট আজকে দিয়ে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা আমি দেখাচ্ছি তোমাকে, এই যে এই পার্টটা দেখো, তোমাদের যাতে সুবিধা হয়, বিভিন্ন অভিসারী পাত সীমানায় গঠিত ভঙ্গিল পর্বত শুধু, হ্যাঁ, হাইলাইট করে, মানে কোশ্চেন যেভাবে আসতে পারে আমি রেডি করেছি। যেমন হিমালয় তোমাকে বলতেই পারে, তাহলে এটা কোন পাতের? একটু আগে পড়লাম আমরা, ইন্দো অস্ট্রেলীয় আর ইউরেশীয়। এই যে আল্পস, কার সাথে? তোমার আফ্রিকা আর ইউরেশীয়, হ্যাঁ। রকি, উত্তর প্যাসিফিক আর উত্তর আমেরিকা। আন্দিজ, নাজাকা আর দক্ষিণ আমেরিকা। তাহলে কোশ্চেন তোমার যত ডিটেলসে আসুক বা যাই আসুক না কেন, বিশেষ করে এই যে নেট সেট জাতীয় যে কোশ্চেনগুলো হয়, সেই রকম ভেবে আমি তোমাকে রেডি করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এইগুলো তোমাকে একবার করে দেখে মাথায় রাখতে হবে। নর্মালি আগের দিকে কি হতো, কোশ্চেনগুলো ইজি হতো, এখন কোশ্চেনগুলো টাফ হচ্ছে। শুধুমাত্র ওই প্লেট বাউন্ডারিগুলো পড়ে গেলেই চলবে না, হ্যাঁ। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো তোমাকে দেখে রাখতে হবে। আর আমি তো রেডি করেই দিচ্ছি, তোমার কাজ জাস্ট আমি পিডিএফটা দেবো বা জেরক্স নিলে জেরক্স দেবো, সেটাকে লিখে ফেলে পড়া, তখন দেখবে তোমার আর এক্সট্রা করে হিমালয়, হ্যাঁ বলো। মানে হিমালয় দুটো পাত কি কি একটু আরেকবার বলো। এই যে আমি তোমাকে এই চারটা বলে দিচ্ছি, একটা মিনিট দাঁড়াও, তোমার সুবিধা হবে। এই চারটা তুমি চাইলে এক্ষুনি আমি ক্লাস শেষেই তোমাকে দেবো। এই যে হিমালয় দেখো, আমরা যদি পার্ট ধরি, আমি আগেও দিয়েছি, একটা হচ্ছে তোমার, বা দাঁড়াও আরও একটা ভালো বলছি তোমাকে সুবিধা হবে, যে স্লাইডটা আমি পড়ালাম, এই যে আমাদের দেখো একটা হচ্ছে তোমার ইউরেশীয় প্লেট আর একটা হচ্ছে তোমার ভারতীয় পাত, হ্যাঁ। এই দুটো পাতের তোমার সংঘর্ষে কি হচ্ছে? তোমার হিমালয়, ও সরি ওই পাতটা আমার ইন্দো, আমি উল্টো লিখেছি, সরি, হ্যাঁ। এই যে ইউরেশীয় পাত আর একটা কি ভারতীয় পাত, হ্যাঁ। এই দুটো পাতের সংঘর্ষে কোনটা হচ্ছে? হিমালয়, বা আমরা বলতে পারি অঙ্গরাল্যান্ড আর গন্ডোনাল্যান্ড, হ্যাঁ। এদের যে মিডিলে যে মহীখাতটা পাচ্ছ, মানে টেথিসটা পাচ্ছ, ধরো আগে তো যেটা ছিল টেথিস একটা অগভীর সমুদ্র, আমরা এই দিকে কি পাচ্ছি? অঙ্গরাল্যান্ড
আর এদিকে কোনটা পাচ্ছি আমরা? গন্ডোয়ানা ল্যান্ড। হ্যাঁ, তোমরা যে জিওসিনক্লাইন থিওরিটা পড়েছো, এই পলিরাশির চাপের জন্য আস্তে আস্তে এগুলো কাছে আসছে, আর যত কাছে আসছে দেখো এখানে ভাঁজ পেয়ে কি হয়, ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়, যার একটা প্রকৃষ্ট উদাহরণ কোনটা? সেটা হচ্ছে আমাদের হিমালয়। হ্যাঁ, তাহলে এইটা দেখার পর এইবার এইখান থেকে প্রচুর পরীক্ষায় কোশ্চেন এসছে, ইভেন লাস্ট বড় একটা কোশ্চেন এসছে 2016-তে, সেটা কি ট্রান্সফর্ম বাউন্ডারি। যেটা, হ্যাঁ, প্রথম একটা কথা বলি, ট্রান্সফর্ম বাউন্ডারি মানে কিন্তু আমি অনেকবারই ক্লাসে বলেছি তোমাদের পড়ানোর সময়, অনেকে ভাবি কি এখানে মুভমেন্ট হয় না, এখানে কিন্তু মুভমেন্ট হয়। আর তোমাদের দেখবে এখন কোশ্চেনগুলো লাইনার কোশ্চেন হয়। লাইনার কোশ্চেন কোনগুলো জানো? লাইনার কোশ্চেন মানে তোমাকে যে কোশ্চেনগুলো দেবে, ধরো বললো এইটা নিরপেক্ষ পাচ্ছি মানে এর সাথে কোনটা জড়িত। হ্যাঁ, বললো এখানে মুভমেন্ট হয়, এখানে মুভমেন্ট হয় না, পাতগুলো পাশাপাশি চলে, এরকম 4টে লাইন বলবে। হ্যাঁ, এবার এই লাইন জাতীয় কোশ্চেনগুলো করা ভীষণভাবে চাপ। আর আমি রিসেন্টলি যে পরীক্ষাগুলো নিয়েছি, আগে যারা পরীক্ষা দিয়েছে, 2-3টে পরীক্ষা হয়েছে, ওই লাইনার কোশ্চেনগুলো ওদেরকে দিচ্ছি। তা তোমাকে এই জিনিসগুলো একদম সোজা, 4টে অপশান মনে হবে একই, ভুল করে যাবে। এর ক্ষেত্রে কি হয়, সরাসরি সংঘর্ষে লিপ্ত হয় না, মাথায় রেখো। হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি কি হয়, মুভমেন্ট হয়। এর সব থেকে ভালো এক্সাম্পল কোনটা? এই যে সান আন্দ্রিজ। হ্যাঁ, আমাদের সব থেকে বড় একটা চ্যুতিরেখা, মাথায় রেখো, যেটা ক্যালিফোর্নিয়ার। এবার তোমরা কিন্তু এইটুকু পড়ে ছেড়ে দিও না, আমরা দেখবে ম্যাক্সিমাম বইতে এইটুকুই লেখা থাকে, সব থেকে বড় কোনটা? সান আন্দ্রিজ। কিন্তু পরীক্ষায় কোশ্চেন যেটা দেবে সেটা হচ্ছে এইটা, এই যে সান আন্দ্রিজ মানে কোন দুটো পাতের ফলে হচ্ছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে প্যাসিফিক আর একটা কি আমেরিকান। হ্যাঁ, তাহলে এই পার্টগুলো তোমাকে পড়তে হবে। বা দেখো গ্রেট যে অ্যালপাইন চ্যুতি, এগুলো কার এক্সাম্পল? এগুলো প্রত্যেকটা হচ্ছে ট্রান্সফর্ম ফল বাউন্ডারির এক্সাম্পল। হ্যাঁ, এইভাবে। আর ডিটেলসে চাইলে তোমার এই যে কী জন্য হয় না হয় এগুলো সব, কিন্তু এই টাইমটা তুমি পাবে না, বারবারই বলছি। হ্যাঁ, এই টাইমটা তোমার পক্ষে পসিবল নয় ডিটেলসে পড়ে আসা। এই যে কীভাবে হচ্ছে না হচ্ছে পুরো পার্টটা তোমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পার্টটাকে তুমি সব থেকে বেটার হয় একবার লিখে ফেলা, আমি পাঠানোর সঙ্গে সঙ্গে লিখে ফেলো, ছবিগুলো এঁকে নাও। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে। আর একটা ইন্টারেস্টিং দেখো, এই 3টে ছাড়াও আর একটা পাত সীমানা আছে, যাকে ত্রিপাত সীমানা বলা হয়। হ্যাঁ, 3টে পাত সীমানা ছাড়াও আর একটা আছে ত্রিপাত সীমানা। এতক্ষণ যেগুলো পড়লাম সব জায়গায় কিন্তু দুটো করে পড়লাম। হ্যাঁ, দুটো মানে শুধুমাত্র অভিসারী আর প্রতিসারী। ত্রিপাত সীমানা কোনটা জানো? যখন 3টে পাত, এই যে একটা ছবি এঁকেছে দেখো, এই যে, তাহলে এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত। হ্যাঁ, যখন পরস্পরের মুখোমুখি আসছে, এবার এই জায়গাটায় সব থেকে ইন্টারেস্টিং, একটা পাত পুরোপুরি নিষ্ক্রিয় হয়। হ্যাঁ, এই 3টে পাত সীমানার মধ্যে একটা পাত নিষ্ক্রিয় হবে, মানে এই পাতটার মুভমেন্ট হবে না। আর তোমার যত কোশ্চেনগুলো এই পাতটাকে দিয়ে দেয়, আর এই পাতটাকে আমরা অলোকাজেন বলি। এই যে আগে ভালো করে দেখো, যেখানে 3টে পাত পরস্পরের সাথে মিলিত হয় এবং একটা শেপ তৈরি করে, যার নাম কি? ওয়াই। এই ওয়াই শেপ যে তৈরি করছে, এটাকে কি বলবো আমরা? ত্রিপাত সীমানা বা ট্রিপল জাংশন। হ্যাঁ, একটা সব থেকে ভালো এক্সাম্পল দেখো, যে নাজাকা পাত, বা দেখো আন্টার্কটিকা পাত আর প্যাসিফিক পাত, এগুলো যেখানে মিলিত হচ্ছে সেই জায়গাটায় কি পাচ্ছি আমরা? একটা ত্রিপাত সীমানা পাচ্ছি। হ্যাঁ, এটা ওই কিছু কোশ্চেন দেখার সময় দেখছিলাম, বারবারই কোশ্চেনটা আসছে, ত্রিপাত সীমানার শেপটা কেমন। হ্যাঁ, অপশান তোমার ধরো এম দেবে, অপশান এস দেবে, তাহলে ত্রিপাত সীমানার শেপ কেমন? ওয়াই। আর এক্সাম্পলটা সব থেকে ভালো এক্সাম্পল কোনটা? এই যে নাজাকা, আন্টার্কটিকা, প্যাসিফিক। এখান থেকে যেটা মাথায় রাখবে, এই পাতের একটা বাহু নিষ্ক্রিয় হয়, মানে এই বাহুটার মুভমেন্ট থাকে না, যাকে কি বলছি আমরা? এই যে অলাকাজেন বা অলোকাজেন, এরকম অনেক বাংলা টার্ম পাবে। হ্যাঁ, মাথায় রেখো, এই যে অলাকোজেন বলে এটাকে বলছি। তাহলে এই যে ছবিটা দেখালাম, এই ছবির ক্ষেত্রে ধরো একটা পাত মুভমেন্ট করবে না। হ্যাঁ, আর দুটো পাত কি করবে? মুভমেন্ট করবে। তার কারণ 3টে পাত যদি মুভমেন্ট করে তাহলে কোনোভাবে পসিবল না। আমি ধরে নিলাম ধরো এই পার্টটা এইদিকে মুভ করছে, এই পার্টটাও এইদিকে মুভ করছে, এই পার্টটাও কি এইদিকে মুভ করছে, তাহলে এটা পাওয়া আমার কোনোভাবে পসিবল না। তাহলে একটা পাত টোটালি স্থির। হ্যাঁ, আর এটা দিয়েই কোশ্চেন দেয়। তাহলে এখান থেকে কোশ্চেন দুটো মেইনলি হয়, ত্রিপাত সীমানার শেপ কেমন হয় ফার্স্ট, সেকেন্ড ত্রিপাত সীমানার যে বাহুটা নিষ্ক্রিয় তাকে কি বলছি আমরা? এই যে অলাকাজেন। হ্যাঁ, এই দুটো জিনিস মাথায় রেখো, তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে। তাহলে যতগুলো আমার প্লেট বাউন্ডারি ছিল 3টে, তার সাথে একটা হয়ে গেল। হ্যাঁ, আর যারা এই পার্টটা নর্মালি পড়বে, এই যে আমি স্লাইডটা সেন্ড করবো তোমাকে, এইগুলো পড়বে না। হ্যাঁ, এই যে সমালোচনা এগুলো সব ডেসক্রিপটিভ এর জন্য পড়তে হয়, এগুলো তোমার লাগবেই না। হ্যাঁ, চাইলে এগুলোকে তুমি চোখ বুলিয়ে দেখতে পারো। এবার দেখো, এইটুকু হয়ে যাওয়ার পর তোমার যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এই রিলেটেড কিছু শর্ট কোশ্চেন, মানে যত ধরনের হয় আমি পুরোটা রেডি করেছি দেখো তোমাদের জন্য। এই যে তোমার সুচারু লাইনে প্রত্যেকটা বোঝাচ্ছি আমি, সাবডাকশান, অবডাকশান, বেনিয়ফ, হ্যাঁ, গ্লোবাল টেকটনিক, মোলাঙ্গে, আর শেষে আমি আরও কিছু অ্যাড করে দিয়েছি যেগুলো তোমার লাগবে। এই যে মোলাঙ্গের পর তোমার অফিওলাইট। হ্যাঁ,
এই যে মোলাস, ফ্লিশ, হ্যাঁ, এই জাতীয় টার্মগুলো সব এখান থেকে আসে। এবার আমার পুরো এক জায়গায় গোছানো, মানে তোমাদের যে খাটনিটা ছিল সে খাটনিটা নেই, আমি যেটা দিচ্ছি মানে ধরো টোটালি এখান থেকে কমপ্লিট, শুধু এমসিকিউ প্র্যাকটিস করবে, তা তোমার এটা হয়ে যাবে। হ্যাঁ, আমি এটা আসার আগে একটা কোশ্চেন, যদিও এগুলো নেটে আসে, হ্যাঁ, এই যে এই পার্টটা একটু দেখো, যদি বারবারই বলছি এগুলো নেটের পরীক্ষায় আসে, হ্যাঁ, কিন্তু একবার করে চোখ বুলিয়ে দেখো যদি বাই চান্স দেয়। আমি বিভিন্ন পাতের নাম দিয়েছি, হ্যাঁ, যেমন প্যাসিফিক পাত। তোমাকে কোনোভাবে জিজ্ঞাসা করবে না প্যাসিফিক পাতের ক্ষেত্রফল কত, কিন্তু আমাকে যেটা পড়তে হবে এখান থেকে, প্যাসিফিক দেখো 10.3, তাহলে এখানে আমার পরপর পরপর মেন পাতগুলো দেওয়া আছে, এদের মধ্যে সব থেকে বড় কোনটা পাচ্ছি আমরা? প্যাসিফিক। হয়তো বলতেই পারে বাই চান্স যে সব থেকে বড় পাত কোনটা, হ্যাঁ, তখন সেটা কি? প্যাসিফিক। আর বলা আছে দেখো পৃথিবীর সব থেকে বৃহত্তম পাত। আর এটা পড়ার দরকারই পড়ে না যদি তুমি ম্যাপটাকে মাথায় রেখো। হ্যাঁ, আমি বারবারই প্রেফার করি এই যে ম্যাপ রিলেটেড পড়াগুলো। তুমি যদি এই যে আমার ছবিটা দাঁড়াও, এই যে তুমি যদি এই ছবিটা দেখো, এই ছবিটার ক্ষেত্রে মাথায় রেখো এই যে এই পার্টটা যেটা পাচ্ছ, আমার মাউসটা দেখো প্যাসিফিক, মানে আটলান্টিক বাদ দিয়ে এই যে পুরো পার্টটাই তোমার প্যাসিফিক। তো এর থেকে বড় পার্ট আর হতে পারে? কোনোভাবেই না। তাহলে আমাদের পৃথিবীতে যতগুলো পাত আছে এদের মধ্যে সব থেকে বড় কে? প্যাসিফিক। হ্যাঁ, এখান থেকে এই চলনগুলো পড়বে না, হ্যাঁ, চলনগুলো পড়বে না, চলনগুলো আমি আলাদা করে পড়াবো। আচ্ছা একটা মিনিট, হ্যাঁ, একটু আমি একটা ফোন ধরে নিই তো, একটা মিনিট। হ্যাঁ বলুন। হ্যালো। ও আমি তো অনলাইন ক্লাস নিচ্ছি, ক্লাসটা হয়ে গেলে আমি তুলছি তাহলে। হ্যাঁ অনলাইন হয়ে যায় নিচ্ছি। আচ্ছা দেখো যেখানে ছিলাম, দেখো যেখানে ছিলাম দেখো, তাহলে এখান থেকে জাস্ট এই স্লাইডটা একবার জাস্ট চোখ বুলিয়ে যাবে। আমি বারবারই বলছি, কেউ জানো অনেকেই আছো কি এই যে এইগুলো মুখস্থ করতে গিয়ে দেখবে তোমার কিন্তু ডেটা মুখস্থ করার জন্য মেমোরি ফাঁকা রাখো। জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে প্রচুর ডেটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, কোন রাজ্যের কয়লা বেশি, কোন রাজ্যের তোমার আয়রন বেশি, কোথায় কি সঞ্চিত আছে লাগবে। অতএব এখান থেকে যখন পড়ছো, বারবারই বলছি এই যে জাস্ট বৃহত্তম পাত কোনটা আর কে কোন দিকে সরে, এখান থেকে দেখতে যেও না, গুলিয়ে ফেলবে। আমি আলাদা করে তোমাদের একটা লিস্ট করে দেবো। হ্যাঁ, জাস্ট একবার চোখ বোলাবে এটাকে, একবার এই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার চোখ বোলাবে পরপর। ধরো দিতেই পারে পরপর সাজাতে বললো কোন পার্টটা ছোট বড়, তাহলে এটা 1 নম্বরে পাচ্ছ, এটা 2 পাচ্ছ, এটা 3 পাচ্ছ, বা এটা 4 পাচ্ছ, তাহলে এই 4টে পাত পরপর মাথায় রেখো, অন্যভাবে তোমার আর লাগবে না। হ্যাঁ, সেমভাবে এই যে এই পাতগুলো এখান থেকে পড়া মানে মুখস্থ করতে হবে। যদি তুমি ছবি দেখে পড়ো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে নাজাকা পাত কোথায় আছে বা আরবি পাত কোথায় আছে, বারবার তোমাদের রিকোয়েস্ট করব এইভাবে পড়ো না। হ্যাঁ, অনেকে দেখবে এইভাবে বিভিন্ন বইতে দেওয়া আছে এগুলো, এইভাবে পড়লে কিন্তু তোমার কনফিউশনটা আরও বাড়বে। হ্যাঁ, যদি ম্যাপ দেখে পড়ো, ম্যাপটাকে সব থেকে ভালো হয় এঁকে নাও বা প্রিন্ট করে রেখে দাও, সেখান থেকে পড়বে। হ্যাঁ, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এই পার্টটাকে এখান থেকে পড়ছো না, জাস্ট ম্যাপ দেখছো। হুম, আর এখানেও সেই ক্ষুদ্র পাত, ওই যে বলেছিলাম 20টা পাতের নাম এখানে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই পাতের নামগুলো দেখতে পারো, মানে এইভাবে তোমাকে বেছে বেছে পড়তে হবে, নাহলে কিন্তু তুমি চাপে পড়বে। হ্যাঁ, এবার আমি যেখানে ছিলাম তোমাদের, হ্যাঁ, এই পার্টটা যতগুলো টার্ম হয় আমি পুরোটা দিয়েছি। হ্যাঁ, এই যে মোলাঙ্গে, হ্যাঁ, এটাও কোনো একটা পরীক্ষায় এসছে, আমার এক্স্যাক্ট এটা মনে পড়ছে না, তবে দেখো কি বলেছে, দেখো দুটো মহাদেশীয় পাত, হ্যাঁ, মাথায় রেখো, এটা যখন সংঘর্ষ করছে এরপরে মহিকাত অঞ্চলে আগ্নেয় পদার্থ অ্যাজ লাইক ব্যাসল্ট, ডাইক, গাব্রো, এইগুলো যে মিশ্রিত হয়, এই মিশ্রিত পদার্থকে কি বলছি আমরা? মোলাঙ্গে। তাহলে মোলাঙ্গে কি? দুটো মহাদেশীয় পাত, এই যে এরা যখন সংঘর্ষ করছে তখন অভিসারী পাত সীমানা, এইখানে এই বিভিন্ন আগ্নেয় পদার্থ কোনগুলো? ব্যাসল্ট, ডাইক, ফাইক, এইগুলো যে মিশ্রিত হচ্ছে তাকে কি বলছি আমরা? মোলাঙ্গে। এখানে বলা আছে দেখো ফরাসি শব্দ মোলাঙ্গে, কথার অর্থ সমন্বয়। কার সমন্বয়? এই যে ব্যাসল্ট, ডাইক, গ্যাব্রো বা তোমার এই যে লাভা, এদের সমন্বয়। হ্যাঁ, তাহলে এটা মাথায় রেখো। প্লেট টেকটনিক আমি পরে আসছি। সেকেন্ড দেখো এই শব্দগুলো তোমাদের বলার আগে আর একটা জিনিস তোমাদের দাঁড়াও, এটা বা এই প্লেট পাতটাকে দাঁড়াও, এটা বলার আগে তোমাকে এইগুলো বলতে হবে। হ্যাঁ, এই যে এইবার এখান থেকে দেখো সুচারু লাইন। হ্যাঁ, সুচারু লাইন, আচ্ছা এটা অনেক পরীক্ষার কোশ্চেনে আছে। হ্যাঁ, যেমন দেখো এই যে তোমাকে বলে দেয় সিন্ধু নদের উপত্যকা, এটা কার এক্সাম্পল? এটা হচ্ছে সুচারু লাইন। বলতে দেখো যে রেখা বরাবর দুটো পাতের সংঘর্ষ ঘটে, হ্যাঁ, এটাও মাথায় রেখো, মোটামুটি মহাদেশীয় পাত। হ্যাঁ, ধরো এই যে আমাদের হিমালয় পর্বতের সিন্ধু নদ, হ্যাঁ, তাহলে দুটো পাত যখন তোমার সংঘর্ষ করছে, ঠিক যে রেখা বরাবর করছে, এই রেখাটাকে কি বলবো আমরা? সুচারু লাইন। হ্যাঁ, তোমাকে হয়তো তোমার সুচারু লাইনের সংজ্ঞা জিজ্ঞাসা করবে না, কিন্তু বলতেই পারে
সিন্ধু নদের উপত্যকা কার এক্সাম্পল, হ্যাঁ, অপশান দিল অনেকগুলো, হ্যাঁ, তাহলে সেটা কি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার সুচারু লাইন। সেকেন্ড দেখো এই যে সাবডাকশন, এগুলো ছোটবেলা থেকে পড়ে আসি আমরা। সাবডাকশন কোনটা, দুটো পাত যখন পরস্পরের সঙ্গে তোমার সংঘর্ষ করছে, হ্যাঁ, তখন দেখবে ভারী পাতটা নিচে আসে, হালকা পাত কি উপরে, এই যে এই জোনটা, এটাকে কি বলি আমরা, সাবডাকশন জোন। তাহলে এই নিচে প্রবেশ করার ঘটনাকে কি বলছি আমরা, সাবডাকশন। আর যে জোন বরাবর প্রবেশ করছে তাকে কি বলি আমরা, সাবডাকশন জোন। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানো, অবডাকশন, যেটা খুব রেয়ার কেসে দেখা যায়, হ্যাঁ, খুব রেয়ার কেসে কি দেখা যায়, এটাই কি একটা মহাসাগরীয় একটা মহাদেশীয় কোনটাই বলো, সাবডাকশনে? সাবডাকশনের ক্ষেত্রে ওটাই বলবো। এবার দেখো সাবডাকশনের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু ভারী আর হালকা, হ্যাঁ, মাথায় রেখো। সাবডাকশন যেটা হচ্ছে, তুমি সাবডাকশন আর অবডাকশনটাকে একসাথে পড়বে, সুবিধা হবে। সাবডাকশনের ক্ষেত্রে একটা ভারী প্লেট, তাহলে ভারী প্লেট যদি তোমার কন্টিনেন্ট আর ওসান হয়, তাহলে ভারী কে, ওসান। এই ক্ষেত্রে নিচে কে আসবে, ওসান আসবে, তখন তাকে কি বলছে, সাবডাকশন। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জানো, যেটা তোমার ধরো সব থেকে ভালো একটা এক্সাম্পল আমাদের এই পাপুয়া নিউগিনিতে তুমি পাবে, বা পৃথিবীর ম্যাক্সিমাম জায়গায় এটা পাবে। কিন্তু রেয়ার কেস যেটা, সেটা হচ্ছে এই যে অবডাকশন, যেটা খুব রেয়ার কেসে দেখা যায়। কিছু ক্ষেত্রে মহাদেশীয় আর মহাসাগরীয় পাত এরা যখন সংঘর্ষ করে, আমরা কি পাবো, মহাসাগরীয় পাত নিচে আসবে, কিন্তু মহাসাগরীয় পাত যদি কোনো কারণে ওপরে ওঠে, এটা কিন্তু এক্সেপশন, বারবারই বলছে, হ্যাঁ, এক্সেপশন, তখন তাকে কি বলবো আমরা, অবডাকশন। তাহলে সোজা ভাষায় মহাদেশীয় মহাসাগরীয়, মহাসাগরীয় নিচে আসবে স্বাভাবিক, কিন্তু যদি ব্যতিক্রম পাও তখন সেটাকে কি বলবো আমরা, অবডাকশন। তাহলে যদি মহাসাগরীয় সংঘর্ষের ফলে যেটা ভারী নিচে আসছে, সাবডাকশন, আর যে জোন বরাবর আসছে সাবডাকশন জোন। আর যদি তোমার এই যে মহাসাগরীয়টা উপরে ওঠে, মানে এটা তোমার ভারী ছিল, এ কি ছিল হালকা, তো এই এক্সেপশনটাকে কি বলবো আমরা, অবডাকশন, হ্যাঁ। দেন দেখো বেনি অফ জোন, হ্যাঁ, এই বেনি অফ জোন আর সাবডাকশন জোন সব থেকে অনেকে কনফিউশনে গুলিয়ে ফেলে। স্যার ওই অবডাকশনের যদি একটা এক্সাম্পল বলতেন ভালো হতো। কোনটা বলো, ওই অবডাকশনের কথা বলছি। এই এদের এক্সাম্পলগুলো চাইছো, ও হ্যালো, হ্যাঁ স্যার, ওই অবডাকশনের একটা এক্সাম্পল থাকলে ভালো হতো। ও আমি দিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, হ্যাঁ, আমি সাবডাকশন অবডাকশন প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এবার ঠিক দেখো, আছে। এবার দেখো থার্ড যেটা আমরা জানবো সেটা হচ্ছে তোমার জোনগুলো, সাবডাকশন জোন আর বেনি অফ জোন, হ্যাঁ। এই জায়গাটা সব থেকে গুলোনোর একটা জায়গা। যখন একটা প্লেট অন্য প্লেটের নিচে প্রবেশ করছে, এই যে জোনটা, এটাকে আমরা সাবডাকশন বলছি, হ্যাঁ। এইবার বেনিয়ফও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাবডাকশন, হ্যাঁ। একটা কথা বলেছিলাম না, সে ভৌতবিজ্ঞানে সব খার খারক, কিন্তু সব খারক খান না, সেমভাবে বেনিয়ফও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাবডাকশন। কিন্তু এক্স্যাক্টলি যখন ভারী পাতটা হালকা পাতের নিচে আসছে, অ্যাঙ্গেলটা যদি 45 হয়, হ্যাঁ, 45 হয়, তখন তাকে কি বলবো আমরা, বেনিয়ফ জোন। তাহলে মাথায় রেখো বেনিয়ফ জোনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা অ্যারাউন্ড কত আসবে, 45, হ্যাঁ। এবার এক্স্যাক্ট তো তোমার ওইভাবে 45 হয় না, তবে ওই 45-এর আশেপাশেই মাথায় রেখো, হ্যাঁ। তখন তাকে কি বলছি আমরা, বেনিয়ফ জোন। আর সাবডাকশনের ক্ষেত্রে জোনগুলো তোমার ভ্যারি করে, হ্যাঁ, 20 থেকে 80 পর্যন্ত বা এর মধ্যেও থাকতে পারে। এর ক্ষেত্রে এক্স্যাক্ট কত আসবে, সেটা হচ্ছে 45 আসবে, হ্যাঁ। তাহলে এই ধরনের টার্মগুলো তুমি এখান থেকে মাথায় রাখছো। আবারও বলছি, একটা হচ্ছে সূচার লাইন, যাকে বাংলায় জীবন রেখা বলা হয়, বা সূচারু বলতে পারো, হ্যাঁ, বা সূচার অনেকগুলো বাংলা টার্ম ইউজ করে, সাবডাকশন, অবডাকশন, বেনিয়ফ, হ্যাঁ। আর এখান থেকে যেটা ছেড়ে গেলাম সেটা হচ্ছে, না, হ্যাঁ, এই পার্টটা পড়ার পর এই যে মোলাঙ্গের যে পার্টটা বললাম সেটা দেখো এখানে, এই মোলাঙ্গে, মোলাস, যত ধরনের টার্ম হয় আমার এই স্লাইডে দেওয়া আছে, আমি একবার বলেও দিচ্ছি তোমাদেরকে। এই যে মোলাঙ্গেটা তো বললাম, এবার দেখো ফ্লেক টেকটনিক, এটা কিন্তু প্লেট না, ফ্লেক, FLAKE, হ্যাঁ, ফ্লেক টেকটনিক, যার প্রবক্তা অক্সবার্গ, OXBURG, হ্যাঁ, অক্সবার্গ। এই জিনিসটা কি তোমাকে বলি, যখন মহাদেশীয় প্লেট আর মহাসাগরীয় প্লেট সংঘর্ষ করে, হ্যাঁ, এই যে সংঘর্ষ করছে, অ্যাকচুয়ালি মাথায় রেখো এই সংঘর্ষ তল বরাবর ঠিক এই জায়গাটা একদম গাছের ছালের মতো খুলে আসে। তুমি জাস্ট ইমাজিন করো, দুটো গাড়ি যখন পাশাপাশি তোমার সংঘর্ষ করে, একদম সে বেড়ালে আঁচড় কাটার মতো দাগ পড়ে যায় না, তাহলে দুটো প্লেট যখন সংঘর্ষ করবে, তখন বিশেষ করে এই নিচে যে প্লেটটা নামছে, ভারী প্লেটটা, এর ওপর থেকে একটা লেয়ার ছালের মতো কি হবে, খুলে বেরিয়ে আসবে, হ্যাঁ। তাহলে এই যে ঘটনাটা, এটাকে কি বলবো আমরা, ফ্লেক, FLAKE, ফ্লেক টেকটনিক, হ্যাঁ। তাহলে এটাকে জাস্ট নর্মালি জেনে রেখো, শুধু প্রবর্তকটা মাথায় রেখো, পরীক্ষা দিতে পারে, অক্সবার্গ, OXBURG, হ্যাঁ। দেন এখানে কিছু শব্দ দেওয়া আছে,
এই শব্দগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ। এই যে অফিওলাইট, তারপর দেখো আগেরটা মোলাঙ্গে ছিল, এটা মোলাস, আর সেটা হচ্ছে ফ্লিশ, হ্যাঁ। এই তিনটে শব্দ। অফিওলাইট কি? মহাসাগরীয় ভূত্বক। প্রধানত দেখো মহাসাগরীয় পাতখণ্ড এবং গাব্র জাতীয় আগ্নেয়শিলার অস্তিত্ব পাওয়া যায়। তাহলে মহাসাগরীয় ভূত্বকে কি পাচ্ছি আমরা? মহাসাগরীয় পাতখণ্ড আর গ্রাব্র জাতীয় শিলার অস্তিত্ব পাচ্ছ। এই আগ্নেয় পদার্থযুক্ত এই গঠনটাকে কি বলছি আমরা? অফিওলাইট। তাহলে মাথায় রেখো, হ্যাঁ। তাহলে অফিওলাইটের মধ্যে কি থাকছে? যে গ্রাব্র জাতীয় শিলা, আগ্নেয় পদার্থ এগুলো থাকছে, হ্যাঁ। এটাকে কি বলছি আমরা? অফিওলাইট। দেন দেখো মোলাঙ্গে পড়েছিলাম, এবার কোনটা পড়বো? মোলাস আর ফ্লিশ। মোলাস কি? ভঙ্গিল পর্বতের উত্থান পর্ব যখন শেষের দিকে আসছে, ধরো কোনো একটা ভঙ্গিল ফর্মেশন শেষ হচ্ছে, হ্যাঁ। তো গিরিজনি যে আলোড়ন তোমরা জানো, অরোজেনিক যেটা পাহাড় পর্বত যেটা সৃষ্টি হয়, এটা আস্তে আস্তে কমে আসে, হ্যাঁ। তখন দেখবে মহাদেশের যে প্রান্ত ভাগ, সেখানে উপমহিখাত থাকছে, সেখানে স্বাভাবিক কারণে বেশি পরিমাণে পলিগুলো জমা হয়। স্বাভাবিক, আমি তোমাকে একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। দেখো এই যে ধরো এই জায়গাটা একটা ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে, হ্যাঁ। ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে। এবার ভঙ্গিল পর্বত তৈরিটা শেষের অর্থ কি? এই দুই দিক থেকে যে প্রেশারটা থাকছিল সেটা কমে আসছে। তাহলে কমে আসা মানে এখানকার যে পলিবালিগুলো সেগুলো তার ফোল্ড হচ্ছে না, চাপ পাচ্ছে না। তখন এখানকার পলিগুলো কি হবে? আস্তে 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 সঞ্চিত হবে, হ্যাঁ। তখন তাকে কি বলবো আমরা? মোলাস, হ্যাঁ। আর এই জায়গাটায় কি কি থাকে মেইনলি দেখো, এই যে কংগ্লোমারেট, মার্ল, তার সঙ্গে দেখো বেলে পাথর আর কোয়ার্টজাইট। খুব ভালো একটা কোশ্চেন এখান থেকে হতে পারে। এখানে কিন্তু পলি রাশি সঞ্চিত হয়, তার জন্য যে শিলাগুলো বলা আছে দেখো প্রত্যেকটাই কিন্তু তোমার পাললিক। এই যে কংগ্লোমারেট বলতে পারো, বেলে পাথর বলতে পারো, হ্যাঁ, বা এইগুলো। তাহলে এইগুলো কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে। তাকে কি বলছি আমরা? মোলাস। আরেকটা দেখো ফ্লিশ কোনটা? এই মহীখাত থেকে ভঙ্গিল পর্বতের উত্থানের পর যখন অবশিষ্ট মহীখাতে কাদাময় বা অবিশুদ্ধ কংগ্লোমারেট, ব্রেক্সিয়া জাতীয় পদার্থগুলো থাকছে, তখন তাকে কি বলছি আমরা? সেটা হচ্ছে ফ্লিশ। মানে এটা একটা অবশিষ্ট পদার্থ, মাথায় রেখো, হ্যাঁ। আগেরটার ক্ষেত্রে কি ছিল? এই পলিফলিগুলো সঞ্চিত হচ্ছিল, আর এর ক্ষেত্রে কি? এই মহীখাত থেকে ভঙ্গিল পর্বত উত্থানের পর, মানে দুটো জিনিস খানিকটা সেমই, যে অবশিষ্ট কাদাময় একটা অবিশুদ্ধ পদার্থগুলো থাকছে, তখন সেটাকে কি বলছি? ফ্লিশ। তাহলে এটা হচ্ছে কাদাময় পদার্থ, আর এটা কি? পলি। দুটোর মধ্যে কিন্তু তফাৎটা আলাদা, হ্যাঁ। আর বিশেষ করে সুইজারল্যান্ডের আল্পসে এই ধরনের শিলা পাবে, হ্যাঁ। অ্যাকচুয়ালি এর নামকরণটা এখান থেকেই হয়। সুইজারল্যান্ডের আল্পসে যে শিলাগুলো পাওয়া যায় তাকে ফ্লিশ বলে, হ্যাঁ। আর এটা এই কারণেই হয়েছিল বলে একে কি বলছি আমরা? ফ্লিশ। তাহলে এই শব্দগুলো তোমাকে জানতে হবে, হ্যাঁ। এই শব্দগুলো যদি জেনে নাও তাহলে আলাদা কিছু লাগছে না। আর এরপরে একটু বলি, এখানেও কিছু দিয়েছি, আমি এগুলো বলেই দিলাম তোমাদেরকে, হ্যাঁ। এগুলো বলেই দিলাম, চাইলে একবার দেখতে পারো। এই যে এই স্লাইডটা খুব ভালো করে পড়বে। একটা পার্টে দেওয়া আছে এই যে জিওসল্যানকাইন থিওরি কে দিয়েছিল? কোবের, হ্যাঁ। এই যে থার্মাল কনভেকশন থিওরি জেফ্রি, রেডিও অ্যাক্টিভ থিওরি জলি, হ্যাঁ। বা তোমাদের যে মহাদেশের বিচরণ তত্ত্ব ড্যালি, হ্যাঁ, সিফ্লোর স্প্রেডিং হ্যারি হেস, এগুলো এই রিলেটেড, হ্যাঁ। এগুলো সব এই রিলেটেড। তাহলে এখান থেকে এই ধরনের থিওরিগুলো তোমাকে পড়তে হবে। আমি প্রত্যেকটা পার্টে এই ধরনের তোমার বইয়ের নামগুলো তোমাকে দিয়ে দেবো। এই যে কনভেকশন কারেন্ট থিওরি, আর্থার হোমস, হ্যাঁ, আওয়ার মোবাইল আর্থ, এই ধরনের কোশ্চেনগুলো নেটে পড়ে, হ্যাঁ, নেটে পড়েছে এটা। বা তোমার দেখো এই যে সিফুলোর যেটা হ্যারি হেস, হ্যাঁ। তাহলে এই স্লাইডটাকে একটা জায়গায় লিখে নিয়ে পড়ছো। আর এইবার একটু বলি, আমি এখানে কিছু অনলাইনার ইনফরমেশান দিয়েছি, হ্যাঁ। অনলাইনার ইনফরমেশান কেউ যদি না পড়ো কোনো অসুবিধা নেই, মানে অনেকেই দেখবে পড়তে গিয়ে ঘাবড়ে যাও, হ্যাঁ। এই অনলাইনার ইনফরমেশান তুমি যদি ওইটাকে ভালো করে পড়ো, এটা আর লাগবে না, আমার সাজেশান, হ্যাঁ। তারপর যদি কেউ পড়তে চাও, এই অনলাইনের ইনফরমেশান পড়া কিন্তু খুবই মানে একটা নেগেটিভ আমি বলবো। তোমার যদি কনসেপ্ট পুরো ক্লিয়ার না থাকে তুমি ঘাবড়ে যাবে দেখবে এতগুলো পড়তে গিয়ে। তোমার যখন কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে বা তোমার একদম রপ্তের মধ্যে, তখন পড়তে পারো, হ্যাঁ। তাহলে এইটাকে আমি জোর দিচ্ছি না, কারো যদি পুরো রেডি হয়ে থাকে তারপরে এই অনলাইনের ইনফরমেশান আমি দিয়েছি, আমি তোমাদের বারণ করছি, হ্যাঁ। এটা কারো ভাবছো আমার একদম পুরো রেডি, তখন তুমি করতে পারো, কারণ এটা দেখো একটাই আমি 23 পেজ দিয়েছি, তার সাথে একটা হ্যান্ড নোট। তাহলে এতগুলো পেজ তোমার পক্ষে কমপ্লিট করা একটা চাপের, যার জন্য তোমার তো এতগুলো টপিক আছে, হ্যাঁ, যতটা বেছে বেছে করা যায়, হ্যাঁ। দেখো তাহলে এই পার্টটা গেল তোমাদের প্লেট টেকটনিকের পার্ট। এবার আমি